সৎ বোনের বিয়েতে অতিথি হয়ে এসে নিজেকে সেই বোনের হবু স্বামীর নামে কবুল পড়াতে হচ্ছে আনভীরকে। চোখের পলকে ঘটে গেল সব। আনভীরের সৎ বোনের সারা বিয়ের ঠিক আগ মুহূর্তেই নিজের প্রেমিকাকে হাত ধরে পালিয়ে গেছে। সে চিরকুটে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বিয়ে সে করবে না। এইদিকে আনভীরের বাবা, যিনি একজন নামকরা বিজনেসের টাইকুন, আজ নিজের মান সম্মান ধুলে মিশে যাওয়ার ভয়ের ভিত। যে মেয়েকে তিনি সারা জীবন লোকচক্ষু আড়ালে রেখেছে, নিজের সন্তান হিসেবে সমাজ ও পরিবারের কাছে অস্বীকার করেছে, আজ নিজের মুখ রক্ষা করতে সেই আনভীরকেই তিনি ঢাল হিসেবে ব্যবহার করেছে। আনভীরের যার সাথে বিয়ে হয়েছে তিনি কোনো সাধারণ পুরুষ নন। তিনি বর্তমান বাংলাদেশের প্রশাসনীয় তরুণ প্রেসিডেন্ট। লোকমুখে যার নামের পাশে কেবল একটি বিশেষণ জুড়ে দেওয়া হয়, সোলজার। বিশে বিয়ের আসরে বসে আনভীর কিছুতেই সমীকরণ মেলাতে পারছিল না। তার সৎ বোন সারা এর হাজবেন্ড একজন পুরুষ, তার ওপর স্বয়ং দেশের প্রেসিডেন্টকে পেয়েও কেন হাতছাড়া করলো? কি এমন আছে ওই প্রেমিকের মধ্যে যার জন্য সারা সব তুচ্ছ করে পালালো? হয়তো একেই ভালোবাসা বলে। অবশ্য আনভীর এসব হারাম ভালোবাসা বিশ্বাসী নয়। আনভীর তার পরিবারের সাথে থাকে না, সে সম্পূর্ণ আলাদা থাকে। আজ এসেছিল কেবলই সৌজন্য রক্ষা করতে। ভেবেছিল বিয়ে পড়ানো শেষ করেই চলে যাবে। গত রাতে ঠিকমতো ঘুম হয়নি, বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দেবে। কিন্তু কে জানতো এক ফোঁটা ঘুমের বদলে তার জীবনে ঘুম আজ সারা জীবনের জন্য হারাম হতে চলেছে। বাবা তাকে খুব বেশি কিছু বলেনি, শুধু পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে বলেছেন, বাবা হিসেবে যতটুকু তোমার জন্য করেছি তার বদলে আজ আমার সম্মানটুকু ফিরিয়ে দাও। আমি একজন বিজনেসের টাইকুন। আমার বাড়ি থেকে আজ যদি প্রেসিডেন্ট বর সেজে বউ না নিয়ে ফিরে যায়, তবে সমাজে আমার আর মুখ দেখানোর পথ থাকবে না। প্রেসিডেন্ট নিজের অপমানের প্রতিশোধ করায় গুড়াই বুঝে নেবে। আনভীরের বিয়েতে রাজি হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। রাজি না হওয়ায় ব্যতীত উপায়ও নেই। তার জন্মের সময়ই তার মা আত্মহত্যা করেন। কেন করেন তা অবশ্যই পরেই জানা যাবে। তানভীর জন্মের পর তার বাবাই তাকে বড় করেছেন। তবে বড় করেছেন বলতে শুধু টাকা পয়সা আর ঐশ্বর্য দিয়ে। বাবা হিসেবে তিনি তার পাশে কখনোই ছিলেন না। আনভীর খালামণির আনভীরকে বড় করেছে, আর সব খরচ তার বাবাই দিয়েছে। আনভীর যে বিখ্যাত বিজনেসের টাইকুন মিস্টার ইয়াহিয়া দেওয়ানের মেয়ে, সেটাও কেউ জানে না। এবার বুঝে নিন বাবার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। আনভীর উনার করা দয়াগুলো হিসেবে চূড়াকেই বিয়েতে রাজি হয়েছে। অবশ্য রাজি হওয়ার সাথে একটা বলে দিয়েছে, এই শর্তর মাধ্যমে আমাদের সম্পর্ক শেষ। একদিন আপনি খাইয়েছেন পরিয়েছেন, তার বিনিময়ে এই বিয়ে করলাম। এবার এই বিয়ে যদি নাও টেকে। আনভীর কথা শুনে মিস্টার ইয়াহিয়া তার মাথায় হাত বুলিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আনভীর দিতে দেয়নি। নিজেকে সরিয়ে নিয়ে সে বলেছিল, আমার আর আপনার সম্পর্কটা শুধু রক্তের, আর কিছুর ন, স্নেহা বা মমতার না। তাই মিথ্যা প্রেম দেখাতে আসবেন না। আমি আপনার অবৈধ সন্তানের মতোই। ইয়াহিয়া নিজের হাত গুটিয়ে নিয়েছিলেন। মেয়ের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে খাঁটি, তাই প্রতিবাদ করাও কোনো সুযোগ নেই। বিয়ের হওয়ার পর আনভীর তার স্বামী অর্থাৎ প্রেসিডেন্ট ওয়াহেদ ইবনাহের দিকে এক পলক তাকিয়েছিল। আনভীর তার চোখ মুখে একরাশ রাগ আর শূন্যতা দেখছিল। এটাই তো স্বাভাবিক। তার মতো একজন মানুষকে কেউ এভাবে রিজেক্ট করবে, তাকে কখনো ভাবা যায়? তার ওপর চেনা নেই, জানা নেই, দেখা হয়নি এমন একটি মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। আনভীরকে ওয়াহেজ আগে দেখেনি। আনভীর বোরকা পরা অবস্থায় ছিল, চোখ মুখ ঢাকা। ওয়াহেজের মা, বোন আর চাচি তাকে দেখেছেন এবং দেখার পর বিয়েতে সম্মতি দিয়েছেন। ওয়াহেজ হয়তো বিয়েতে রাজি ছিল না আনভীরের মতে, কেবল সম্মান বাঁচাতে আর সমালোচনা এড়াতেই বিয়ে করে বউ বাড়ি নিয়ে ফেরা। বিয়েটা ধুমধামে হয়নি বিধায় লোক জানাজানিও হয়নি বিষয়টা এখন পর্যন্ত। বাসর ঘরে বসে আনভীর এইসব ভাবছিল। ফুল দিয়ে সাজানো ঘর, চারদিকে
ওয়াহেদ আর সারা লেখা ফ্রেম, ক্যালেন্ডারে কত কিছু, যাদের জন্য এত আয়োজন তাদেরই মিল হবে না। মাঝখান দিয়ে ভাগ্য আনভিরকে এই নিন্দার সংসারে ফেললো। নিন্দা বলছি কারণ ইবনাত পরিবারে কেউ খুশি নয় আনভিরকে বৌমা হিসাবে পেয়ে। ওয়াহেজের মা চাচি তো আনভিরের সামনেই বলে দিয়েছে আনভির নাকি তার বাবার পালিত নয়তো অবৈধ সন্তান, না হলে সে এত দূরে থাকতো না। সেটা মূলত তার বাবারই তাদের বলেছে, তারা নিজেরাও ধারণা করেনি। আনভির নিজের সাথে পারা মতো কিছু নিয়ে আসেনি। ওয়াহেজের বড় বোন ওয়াহ ওয়াজিয়া ওয়াজিয়াফা তাকে কিছু ড্রেস, টাওয়াল আর প্রয়োজনীয় সব দিয়ে এই ঘরে বসিয়ে দিয়ে গেছে। ওয়াহেজ আসার সময় আনভিরের সাথে এক গাড়িতে আসেনি, সে আলাদা গাড়িতে গডসহ চলে এসেছে। কোথায় নাকি জরুরি কাজ পড়েছে। কাজ তো থাকবেই, স্বাভাবিক, প্রেসিডেন্ট মানুষ বলে কথা। ওয়াজিফা তাকে যা দিয়ে গেছেন পড়ার জন্য তা তানভীরের কাছে বেশ বেমানা। সে সবসময় লম্বা ফুট হাতা থ্রি পিস পরে অভ্যাস, অথচ তাকে দেওয়া হয়েছে শুধু কুর্তি সেট। আনভীর অনেকক্ষণ বোরকা পরায় অবস্থাতেই অপেক্ষা করছেন যদি কেউ আসে। আসলে বলবে থ্রি পিস দিতে, কিন্তু না, কেউ এলো না। সত্যি বলতে কেউ তাকে নতুন বউ হিসাবে ততটা মূল্যায়ন করছে না। আনভীর অপেক্ষায় প্রহর ঘুরে যখন দেখলো তার কেবল ভুল, তার আর এক মুহূর্তেও দেরি না করে ওয়াশরুমে গিয়ে কাপড় বদলে একটা নীল রঙের কুর্তি পরে হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে আসে। এসে সে ঘরের সাজসজ্জা দেখছে আর ঘটে যাওয়া ঘটনা সব ভাবছে। আনভির দেওয়ালে লাগানো ওয়াহেজ আর সবার বিয়ে ঠিক হওয়ার দিনের ছবির দিকে তাকায়। যেই দিন তাদের বিয়ের ফাইনাল ডেট পড়ে সেই দিন এই ছবিটা তোলে। সেই দিন আনভিরও দেওয়ান বাড়িতেই ছিল, কিন্তু তাকে কারো সামনে আসার জন্য নিষেধ করা হয়েছিল। সামনে আসলে তো তার বাবার পরিচয় দিতে হবে, তাই মেয়েটিকে তা আসতে দেওয়া হয়নি। আনভিরও এসবের কোনো দিন আগ্রহ দেখায়নি। আনভির এক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে আছে। ঠিক এমন সময় কেউ পিছন থেকে গম্ভীর গলায় বলে ওঠে, এই ছবিটা ছুঁড়ে মারো, বিশ্বাসঘাতকদের। আমার ঘরের দেওয়ালে জায়গা নেই। দরজা খোলা ছিল, যার জন্য ওয়াহেজের ভেতরে আসার আওয়াজ টের পায়নি আনভির। তবে এখন ওয়াহেজের গলার স্বর শুনে কিছুটা থমকে যায় সে। জীবনের প্রথম কোনো পুরুষের সামনাসামনি হবে আজ, শুধু নামে আর দায়িত্বে বাবা নামক মানুষটার সামনে ছাড়া। নিজের বুঝ হওয়ার পর থেকে কোনো পুরুষের মুখোমুখি নিজেকে সম্পূর্ণ না ঢেকে হয়নি, আজ এই প্রথম হতে হবে। আনভির ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে ওয়াহেজের দিকে তাকায়, যথেষ্ট কনফিডেন্স নিজের মধ্যে টেনে ধরে সে। সে যে আতঙ্কিত, সে যে ভয় পাচ্ছে তা ওয়াহেজের বুঝতে দেওয়া যাবে না। আনভির ওয়াহেজের মুখোভয়ের দিকে তাকিয়ে স্বাভাবিক বলে, আমি আসলে খুলতে চাই না, ছবিটা ভালোই লাগছে, আপনার যদি মর্জি হয় খুলতে পারেন। আনভির কথা শুনে ওয়াহেজের তার দিকে এগিয়ে আসে। আনভির ওয়াহেজকে এগিয়ে আসতে দেখেই সতর্ক হয়ে দু কদম পা সরে যায়। ওয়াহেজ রুমে এক কোণে থেকে ডাস্টবিন নিয়ে দেওয়ালে লাগানো ছবি আর সারা ও তার নামের যত কিছু আছে সব ডাস্টবিনে ভরে বেলকনির বাইরে টাস করে ফেলে দেয়। ওয়াহেজ বেশ শান্ত আর সাবলীলভাবে এই কাজটা করলো, কোনো প্রকার রাগ বা ক্ষোভ ঝাড়লো না। আনভির তো ভেবেছিল ওয়াহেজ হয়তো রাগ দেখাবে এখন, কিন্তু না, ওয়াহেজ তার উল্টো প্রতিক্রিয়া দিল। ওয়াহেজ ঘরে ফিরে আসতে আনভির তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, একটা প্রশ্ন করব, কিছু মনে না করলে? ওয়াহেজ দাঁড়িয়ে গিয়ে আনভিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আর বলে, জি করো। তুমি তুমি করে বলছি, কারণ এখন তুমি মানে আমার জন্য তুমি আর কি? এমন অদ্ভুত কথা শুনে আনভির মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, সমস্যা নেই, বলুন। আমার প্রশ্নটা হলো, প্রথমত, আমার মতো এমন একজন অচেনাকে বিয়ে হলো, তার মধ্যে আসল যা সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গিয়েছে। আপনার কি রাগ হচ্ছে না? ওয়াহিজের আনভিরের কথায় মুচকি হেসে বলে, এমন তুচ্ছ বিষয়ে রাগ করার কি আমার সাথে যায়? একটা দেশের দায়িত্ব আছি আমি,
আর ঘরের এমন তুচ্ছ বিষয়ে রাগ করলে কি আমার হবে? তুমিই বলো। দেখে তো বুদ্ধিমতী মনে হচ্ছে। বিয়েটা তুচ্ছ মনে হচ্ছে আপনার কাছে? এটা একটা বিয়ের বিষয়। আর এটা তুচ্ছ মনে হচ্ছে? ওয়াহেজের আনভিরের কথায় হাসে। সে তার দিকে এগিয়ে গিয়ে মাথা নিচু করে আনভিরের দিকে তাকায়। এই হয়েছে একটা জ্বালা। আনভির লম্বা ৫ ফুট ৩ আর অহেজের ৬ ফুট। কাছ থেকে কথা বলার সময় মাথা নিচু করে কথা বলতে হয়। এখন আনভিরের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে ওয়াহেজ বলে, তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি তোমাদের চাল ধরতে পারিনি মনে হয়। বিয়ে তো তোমাকেই দেওয়ার কথা আমার কাছে। মাঝখানে তোমার বোনকে দেখানো, তা পালিয়ে যাওয়ার। সবাই তো তোমাদের নাটক। তুমি তোমার বাবার অবৈধ সন্তান। তোমাকে নিজের মেয়ে বলে তুমি তো ধুমধামে বিয়ে দিতে পারবে না। তাই এই খেলাটা খেললে। তোমার তোমরা আমাদের সাথে খেলেছ যখন ভালোই হয়েছে, কিন্তু মনে রেখো, বিয়ে যতই হোক বউ কখনো হতে পারবে না। আমি ওয়াহেজ ইবনান এমন বেঈমান নারীকে নিজের স্ত্রী হিসেবে কখনোই স্বীকৃতি দেব না। আনভির কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার কি বলা উচিত এখন? এসব কি বলেছে ওয়াহেজ? সে কিভাবে বুঝবে এসবের কিছু? সে জানে না। আনভির অনেকক্ষণ চুপ থেকে ফিকে হেসে ওয়াহেজকে বলে, আমার ঈমান নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। আমি এসবের কিছুই জানতাম না। ইভেন মিস্টার ইয়াহিয়া মানে সম্পর্কে যে শুধু আমার বাবা, তার সাথেও আমার এসব নিয়ে কথা হয়নি। দাওয়াত পেয়েছিলাম, এসেছিলাম দোষ কাটাতে। দোষ কাটাতেই এসে দোষী সাব্যস্ত হয়ে যাব ভাবিনি। আপনার যদি মনে হয় আপনার ধারণাই সঠিক, তাহলে আমাকে ডিভোর্স দিতে পারেন। আপনি ডিভোর্স দিলে আমি চিরতরে মুক্তি পাই বাবা নামক মানুষটার থেকেও। আনভিরের কথায় কোনো উত্তরই দেয় না ওয়াহেজ। উল্টো নিষ্পিত কণ্ঠে শুধু জানিয়ে দেয়, তুমি চাইলে সোফায় থাকতে পারো, কিন্তু আমার বিছানায় তোমার জায়গা হবে না। আনভিরও এই বিপরীতে কোনো প্রতিবাদ করে না। মুখ ফুটে একটি টু শব্দও করে না। নীরবে মেনে নিয়ে আলাদা একটা ব্লাঙ্কেট হাতে চুপচাপ সোফায় শুয়ে পড়ে। সব যন্ত্রণা কষ্টের একপাশে রেখে নিদ্রায় ডুবে যায়। ঘড়িতে তো এখন রাত ৪টে। আনভির নিজের জন্য কিছুর সাথে না আনলেও ফোনটা সাথেই রেখেছে। নিস্তব্ধতা ভেঙে তার ফোন বেজে ওঠে তাহাজ্জুদের অ্যালার্ম। রাতে ঘুমাতে দেরি হওয়ায় আজ অ্যালার্মটা ইচ্ছে করেই একটু দেরিতেই দিয়েছে সে। অ্যালার্মের শব্দ চোখ মেলাতেই অভ্যাসবশত বিড়বিড় করে ও বিসমিল্লাহ। ঘুম ছেড়ে উঠতেই শরীর সায় দেয় না। আনভির চোখের পাতায় আঠার মতো লেগে আছে ঘুম। তবুও সেই আড়ষ্টতা কাটিয়ে ঘুমানোর চোখ উঠে দাঁড়ায় সে। অন্ধকারে কিছুটা সামলে জায়নামাজের বসে আছে ওয়াহেজ। নামাজ শেষ করে আপন ধ্যানেই মগ্ন বসে আছে জায়নামাজে। আনভির জেগে ওঠার শব্দটা কানে যেতেই মনে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে ওয়াহেজ। যাক, মেয়েটা তাহলে নামাজ কালাম পড়ে। অবশ্য তার পর্দা করাই দেখেই এমনটা আন্দাজ করেছিলাম সে। আর এখন হাতে নাতে তার প্রমাণ পেলাম। এদিকে ঘুমের ঘরে আনভির টেরই পায় নাই সামনে কেউ আছে। হাঁটতে গিয়ে হঠাৎ ওয়াহেজের পায়ের ওপর পাড়া দিয়ে বসে সে। পায়ের নিচে জ্যান্ত মানুষের স্পর্শ পেতেই ছিটকে সরে দাঁড়ায় আনভির। অন্ধকারে বুঝতে পারে না কার গায়ে লাগে। ওইদিকে ওয়াহেজ একদম নিশ্চুপ, টু শব্দটিও করে নাই সে। যেমন বসেছিল তেমনই স্থির হয়ে বসে থাকে। ছিটকে সরে গিয়ে চোখ কচলাতে ঘরের লাইটটা অন করে আনভির। আলো জ্বলে উঠতেই তার বিস্ময়ক সীমা থাকে না ওয়াহেজের। কে জায়নামাজে বসে থাকতে দেখে তার মনে ওয়াহেজের তাহাজ্জুদ পড়ছিল। সে সে কিনা তার পায়ে। ছি! বিষয়টা মজকে আসতেই লজ্জায় আর অপরাধবোধের কুঁকড়ে যায় আনভির। দ্রুত ওয়াহেজের সামনে বসে তার পায়ে আলতো করে ছুঁয়ে তোতলামি করে বলে ওঠে, সরি, আমি আমি আসলে খেয়ালই করিনি আপনাকে। ওয়াহেজ কোনো উত্তর দেয় না। ভারী এক নীরবতার সঙ্গে করে সে জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়। মুখটা থমথমে, গম্ভীর করে রাখে। খুব যত্ন করে জায়নামাজটা
ভাঁজ করে সে এই ভাঁজের ভেতরেই নিজের বিরক্তটুকু লুকিয়ে রাখে। আনভির এমন দৃশ্য দেখে বেশ বিরক্তই হয়। ওয়াহেজের এমন আচরণে নিজের প্রতি এক ধরনের অপমানবোধ হতে থাকে তার। বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। একটা দীর্ঘ শ্বাস গোপন করে সে ধীরে পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। মনে মনে ভাবে, কি অদ্ভুত এক মানুষ এই ওয়াহেজ ইবনাস। দুর্বোধ্য এবং কঠিন এক মানব। ওয়াহেজ ততক্ষণে পড়ার টেবিলে গিয়ে বসেছে। সামনে কোরআন শরীফ রাখা, সেটি বিসমিল্লাহ বলে খোলে। আনভির অজু সেরে এসে তেলাওয়াতের মুখ মুছতে মুছতে চারপাশে চোখ বোলায়। সে জায়নামাজে খুঁজছে মূলত। ওটা ভাঁজ করা অবস্থায় রাখা সেই টেবিলটায় যেখানে বসে ওয়াহেজ এখন কোরআন তেলাওয়াত প্রস্তুতি নিচ্ছে। আনভির ধীরে পায়ে টেবিলের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে যেই না সেই জায়নামাজটা স্পর্শ করবে, অমনি ওয়াহেজ কোরআন শরীফ বন্ধ করে তীক্ষ্ণ স্বরে ধমকে ওঠে, ওই আলমারিতে আরেকটা আছে, এইটা হাত দিবে না, খবরদার, আমার কোনো জিনিস হাত দেবে না। নিস্তব্ধ ঘরে হঠাৎ এমন ধমকে আনভির চমকে ওঠে। শরীরটা কেঁপে ওঠে তার, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে আসে। জায়নামাজ থেকে হাতটা সরিয়ে নিয়ে শান্ত চোখে তাকায় ওয়াহেজের দিকে। তারপর সরাসরি প্রশ্ন করে বসে, আপনি একটা রুড্ড কেন? বলুন তো, একটু সুন্দরভাবে কি কথা বলা যায় না? ওয়াহেজ কিছু বলতে যাবে, তার আগে আনভির থামিয়ে দিয়ে আবার বলে, কল্লবে তো একটা নিস্তব্ধ সৌন্দর্য আছে। আপনি চাইলে সুন্দর করে বলতে পারতেন, এই জায়নামাজটা আমার, তুমি অন্যটা ব্যবহার করো। আমি আপনার স্ত্রী, আপনি সেটা মনে প্রাণে মানুন বা না মানুন, কাগজে কলমে আমি আপনার স্ত্রী। আর স্ত্রী হিসেবে না হোক, একজন সাধারণ মানুষ হিসাবে তো অন্তত মর্জি ভাষায় কথা বলার আপনার দায়িত্ব। এই জনাব, আল্লাহর দান, এটা আপনার একা সম্পত্তি নয়, এক এর সদ্ব্যবহার করুন। এক নাগাড়ে কথাগুলো বলে আনভির উত্তরে অপেক্ষা না করেই আলমারির দিকে এগিয়ে যায়। ওয়াহেদ চুপ করে থাকে। আনভির যুক্তির পিঠে দাঁড় করানোর মতো কোনো শব্দ তার মুখে আসে না। আসলে সে নিরুপায়। তার মনে গহীনে এখনও সারার বসবাস। কাউকে ভালোবাসার অবস্থায় অন্য কাউকে মেনে নেওয়া যে কতটা কঠিন তা কেবল ওয়াহেদই জানে। এক বিশাল দেওয়ালে ভুগছে সে। আনভিরকেও সে কোনোভাবেই নিজের জীবনে জায়গা দিতে পারছে না, হয়তো কোনোদিনও পারবেও না। আনভির নতুন জায়নামাজ বিছিয়ে নেয়, বিসমিল্লাহ বলে তাহাজ্জুদের নিয়ত বাঁধে। বাইরে পৃথিবী এখন ঘুমে আচ্ছন্ন, কিন্তু এই ঘরে দুজন মানুষ জেগে আছে। একজন প্রার্থনায় আর অন্যজন অনুশোচনায় আর ভালোবাসার দ্বন্দ্বে। আনভির সামাইরা স্নিগ্ধ আনভির ইয়াহিয়া দেওয়ালে মেয়ে, বয়স 22, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সাথে একজন গ্রাফিক্যাল ডিজাইনার। এতটুকু এখন জেনে রাখুন তার পরিচয় সম্পর্কে। ওয়াহেজ ইবনাস, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বয়স 31। গল্পের ক্ষেত্রে বয়স কম দেওয়া হলো। ভাই বোন তারা 3 জন। বড় বোন ওয়াজিফা, তারপর তার ছোট বোনের আয়রা, যে আনভিরের বয়সী। বাবা মিস্টার রেজওয়ানা ইবনাস, মা উরসা খাতুন। সকাল গড়িয়েছে বেশ খানিকটা। হাতে একটা গাঢ় নীল রঙের দামি শাড়ি আর ছিমছিমা কিছু গহনা নিয়ে ওয়াহেজের মা উরসা ধীরে পায়ে ছেলের ঘরের দিকে এগিয়ে আসেন। এখন ওয়াহেজের ঘরে নেই, সম্ভবত সকালে কোথাও বেরিয়ে গেছেন। বিশাল ঘরটার এক কোণে রাখা সোফায় গুটিসুটি মেরে বসে আছে আনভির। তার কারণ মতে কিছুই নেই, তার অলস সময় কাটাতে ঝিমুচ্ছে সে। তাদের ঘরের সামনে এসে উষা দেখে ঘরের দরজাটা খোলা। এই দেখে উষা প্রথমে একটু উকি দেয়, তারপর সতর্ক পায়ে ঘরে প্রবেশ করে। ঘরে হঠাৎ শাশুড়িকে দেখা মাত্রই আনভির তন্দ্রা টুকে যায়। থরফর করে এক লাফে দাঁড়িয়ে পড়ে সে। হঠাৎ উষাকে দেখে কিছুটা বিচলিত হয়ে তাড়াহুড়ি করে মাথায় ওড়নাটা টেনে নিয়ে ভীরু পায়ে এগিয়ে আসে তার দিকে আনভির। উষার মুখটা থমথমে ভীষণ ভারী হয়ে আছে। উনার এই গম্ভীর মুখের দিকে তাকিয়ে আনভিরের বুকের ভেতরটা
মোচড় দিয়ে ওঠে। সে স্পষ্ট বুঝতে পারে ছেলের বউ হিসেবে এই নারী তাকে মন থেকে মেনে নেয়নি। সব বুঝেও সংকোচ কাটিয়ে আনভির সালাম দেয়, কিন্তু উনার সেই সালামের কোনো উত্তর দেয় না, বরং আনভিরের দিকে হাতের শাড়ি ও গহনাগুলো বাড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বলে, এই নাও, এইগুলো পরে তৈরি হয়ে থেকো, আজ আমার বান্ধবীরা তোমাকে দেখতে আসবে। চিন্তা করো না, ওইখানে কোনো পুরুষ থাকবে না। আনভির বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে উত্তর দেয়, জি আচ্ছা। উষা চলে যাওয়ার জন্য পা বাড়ান, কিন্তু হঠাৎ থমকে দাঁড়ায়। তারপর ঘুরে দাঁড়িয়ে আনভিরের দিকে ছুঁড়ে দেন এক কঠিন ও অপমানজনক নির্দেশ, শোনো, কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি ইয়াহিয়া সাহেবের এক আত্মীয়র মেয়ে, এমনি এতিম, তাই তিনি তোমাকে বড় করেছে। এটা বললাম কারণ সমাজের সামনে তোমাকে অবৈধ সন্তান বলে পরিচয় করিয়ে দিতে পারবো না। আর যাই হোক, আমাদের একটা সম্মান আছে। কথাটা বলেই তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। আনভির পাথরের মতো ঠায় দাঁড়িয়ে থাকে, শব্দগুলো কানে পর্দায় তীরের মতো বিচ্ছে। অবৈধ সন্তান শব্দটা তার সত্তায় আগুনের মতো জ্বলে ধরিয়ে দিচ্ছে। বাবার স্বীকৃতি পেলে হয়তো আজ তাকে এই অপবাদ শুনতে হতো না। সে তো অবৈধ না, তবে কেন সবাই তাকে এভাবে দেখে? কেন এই মিথ্যের ধারণা সবার মনে? হাতে হাতে শাড়ি আর গহনাগুলো একরকম অবহেলায় সোফায় উপর ছুঁড়ে ফেলে আনভির। ঠিক তখনই সোফার পড়ে থাকা ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে জ্বলজ্বল করছে একটা অচেনা নাম্বার। অচেনা নাম্বার ডেকে আনভির কৌতূহল নিয়ে ফোনটা রিসিভ করে কানে তোলে। কানে তুলতেই ওপাশ থেকে ভেসে আসে ইয়াহিয়া সাহেবের গলা। তিনি জানতে চান, সব ঠিক আছে তো? কণ্ঠস্বরটা চেনা, সাথে সাথে আনভির চোয়াল শক্ত হয়ে আসে। কিছুক্ষণ ঠিক করে সে সে অত্যন্ত ঠান্ডা গলায় উত্তর দেয়, আমাকে ফোন দেবেন না। আমার ঠিক বেঠিক জানার কেউ নন আপনি। কেন? কে আপনি? কেন? অধিকারের কোন অধিকারে ফোন দিয়েছেন? কাপুরুষ কোথাকার! ফোন রাখুন। এটা বলা মাত্রই ওপাশ থেকে ইয়াহিয়া সাহেবের রাগান্বিত স্বর ভেসে আসে, অদ্ভুত আচরণ কেন করছে এমন আনভির? নিজের পিতাকে কেউ এভাবে কাপুরুষ বলে? বিয়ে হয়েছে বলেই বেশি বাড়িও না, ডানা ছাড়াতেই কিন্তু আমার সময় লাগবে না, মনে রেখো। আনভির এবার আর নিজেকে সামলাতে না পেরে তীব্র ঘৃণায় ফেটে পড়ে সে। সে নিজেকে সন্তানকে বাবার সামনে নিজে বলে পরিচয় দেয় না, যার জন্য তার সন্তানকে মানুষ অবৈধ বলে ডাকে। সে তো কাপুরুষই। তার কি করবেন আপনি? কি করার আছে আপনার? নিজের দাপট নিজে কাছেই রাখুন মিস্টার দেওয়ান। সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি আনভির। শুকরিয়া আদায় করো যে প্রেসিডেন্ট পরিবারে তোমার বিয়ে হয়েছে, সেটাও আমারই জন্য। এত বড় পরিবারে গিয়েছো। আনভির তাকে থামিয়ে দিয়ে বিদ্রূপে হাসি হেসে বলে, হ্যাঁ, আদায় করছি, খুব করে আদায় করছি। আপনি যেমন ঠিক তেমনই একটা পরিবার দিয়েছে আমাকে। যার সাথে বিয়ে দিয়েছেন সে তো আমাকে বউই মনে করে না। আপনার মতো জানোয়ারি কোনো কেন আমার বাবা হলো? আমি ভেবেই পাই না। বাবারা নাকি সন্তানের ভালো চায়, অথচ আমার বাবা সবসময় আমার খারাপ চেয়ে এসেছে। এমনকি আমার জীবনটাও আপনি বৃথা করে দিয়েছেন। এইগুলো বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আনভির সজোরে ফোনটা কেটে দেয়। ফোনের স্ক্রিনটা নিভে যায়, কিন্তু তার ভেতরে আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকে। এই কথোপকথন প্রথম যদি দ্বিতীয় কোনো ব্যক্তি শুনতো, তবে নির্দ্বিধায় আনভিরকে বেয়াদব বা উদ্ধত বলে রায় দিত। কিন্তু কেউ যদি তার বাবার সম্পর্কে পেছনে করুণ ইতিহাসটা জানতো, তবে সেও দীর্ঘশ্বাস ফেলে বলতো, এমন বাবা যেন কারো না হয়। ফোনটা কেটে আনভির বিরক্ত নিয়ে বিছানায় রাখা শাড়ি, চুড়ি আর গহনাগুলোর দিকে তাকায়। এই সব সাজসজ্জা তার একদমই পছন্দ নয়, বরং এক ধরনের অস্বস্তি কাজ করছে এইগুলো দেখে। তার উপায় নেই। আনভির শাড়ি, ব্লাউজ আর
পেটিকোট হাতে নিয়ে কাপড় বদলানোর কক্ষে যায়। পেটিকোট আর ব্লাউজটা কোনো মতে গায়ে চড়ালেও বিপত্তি বাঁধে শাড়ি নিয়ে। জীবনে সে শাড়ি পরেনি, নিয়মকানুনও জানে না। আগত্য ফোনটা হাতে নিয়ে ইউটিউবে শাড়ি পরানোর টিউটোরিয়ালস অন করে সে ভিডিওর নির্দেশনায় অপ্রধান চেষ্টা করছে শাড়িটা কোমরে পেঁচানো। আঁচলার মেঝের ওপর লুটোপুটি খাচ্ছে। আনভির আয়নার সামনে দাঁড়িয়ে গম্ভীর মনোযোগ শাড়ি কোমরে পেঁচাতে ব্যস্ত। দরজায় হুক যে লাগানো হয়নি সেদিকে তার খেয়ালই নেই। ঠিক সেই মুহূর্তে কোনো নক ছাড়াই দরজায় ঢুকে রুমে প্রবেশ করে ওয়াহেদ। ভেতরে পা রাখতেই তার পায়ের গতি থেমে যায়, চোখ আটকে যায় সামনের দৃশ্য। গাঢ় নীল রঙের পেটিকোট আর ব্লাউজ পরিহিত আনভির আয়নার সামনে দাঁড়িয়ে, শাড়ি গায়ে জড়ানো নেই। আনভির ধবধবে ফর্সা মেহদিন পেট আর পিঠ স্পর্শ হয়ে উঠেছে ওয়াহেদের চোখে। এত কাছে দাঁড়িয়ে থাকায় আনভির নাভির পাশে ছোট কালো তিলটাও তার নজর এড়ায় না। আনভির আয়নায় ওয়াহেদকে দেখেই জমে যায়। বিদ্যুৎ পৃষ্ঠের মতো দুইজন কিংবদন্তিমূলক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। সংবিং ফিরাতে আনভির মেঝের উপর থেকে আঁচলটা তুলে কোনো মতে গায়ে জড়িয়ে আর্তনাদ করে ওঠে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমার সব দেখে নিল। আল্লাহ তুমি এবার স্মৃতিশক্তি কেড়ে নাও। আনভির চিৎকার ওয়াহেজে যেন ঘর থেকে ফিরে আসে। ঝট করে উল্টো ঘুরে দাঁড়িয়ে সেও বিড়বিড় করে ওঠে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি এ কি দেখালে আমায়, ছি 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 ছি। তো করছে, কিন্তু পরক্ষণে তার মনে অবচেতন কোণে থেকে আওয়াজ আসে, কি সুন্দর দৃশ্য ছিল ওটা। ওয়াহেজের পায়ের তলা কাঁপছে। ইস, এটা তো দেখা উচিত হয়নি। না, একদম ঠিক হয়নি। সে তো ভেবেছিল আনভির হয়তো ঘরে নেই, নিচে আছে। তার এখনই প্রেস মিটিংয়ে বের হওয়া কথা, তাই রেডি হওয়ার জন্য এসেছে রুমে। ওইদিকে আনভির লজ্জায় আর সংকোচে মাটিতে মিশে যাচ্ছে। তার হাত পা ঠান্ডা করে কাঁপছে। মনের ভেতর অজানা ভয় দানা বাঁধছে। ওয়াহেজের কি তাকে ডিভোর্স দেবে? যদি দেয় তাহলে তো আনভির আসলেই মোহরামের হক নষ্ট হয়ে গেছে। ওয়াহেজের তো তার মোহরাম, কিন্তু এভাবে খোলামেলা অবস্থায় তাকে দেখে ফেললো। আনভির প্রচণ্ড ডিপ্রেশন পড়ে যায়। যেমন মেয়ে কখনো কোনো পরপুরুষের মুখোমুখি হয়নি, আজ তিনি এই অবস্থায় মনটা আচনায় করছে ওর। তবুও অনেক কষ্টে শাড়িটা কোনো মতে জড়িয়ে আনভির ধীরে পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। মনে মনে দোয়া করছে যাতে ওয়াহেজের সামনে পড়তে না হয়। কিন্তু রুম থেকে বের হতে দেখে ওয়াহেজের ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। ভাগ্যিস টাওয়াল পরে নাই, টি শার্ট আর ট্রাউজার পরেই বের হয়েছে। আনভিরকে দেখে ওয়াহেজ এদিক ওদিক তাকাতে শুরু করে। কি ভীষণ লজ্জা! এখন সে কিভাবে আনভিরের দিকে তাকাবে? আনভিরও লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। দুজনই হৃৎস্পন্দন শোনা যাচ্ছে। এক পর্যায়ে নীরবতা ভেঙে ওয়াহেদ জোরে একটা অস্বস্তিকর শ্বাস ছেড়ে নিজেকে সামলে নিয়ে বলে, লিসেন, এটা একটা মিস্টেক ছিল। আমাদের এটা ভুলে যাওয়া উচিত। ওয়াহেজের কথায় আনভিরও সামান্য সাহস পায়। চোখের পাতা ঝাপটিয়ে আমতা আমতা করে সে বলে, জি জি ঠিক আছে, তবে এরপর থেকে নক করবেন, এভাবে হুট করে প্রবেশ করবেন না। ওয়াহেজের মাথা নেড়ে সায় দেয়, তুমিও দরজায় নক রেখো। কথাটা বলেই ওয়াহেজ দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর পা বাড়ায়, কিন্তু দরজার চৌকাঠে গিয়ে তার পা থেমে যায়। মন মানছে না। একটিবার আনভিরকে দেখার প্রবল ইচ্ছে তাকে পিছু টানে। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে ওয়াহেজ পিছু ঘুরে আনভির তাকায়। নীল রঙের শাড়িতে আনভিরকে আজ নিরুপমা লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। ইস, এমন একজন সুন্দর মানুষ ঘরে রেখে কিভাবে ওয়াহেজ নিজের দৃষ্টিকে সংযত রাখে? আনভিরের থেকে ও বেশি সুন্দর লাগছে আনভিরের চুলগুলো। ওয়াহেজের এই প্রথম খোলা করল আনভির চুল এত লম্বা। খোলা চুলগুলো পায়ের গোড়ালি ছুঁয়ে ছুঁয়ে ঝরঝর করে পড়ছে। ঘন কালো কেশরানি। এমন চুল ওয়াহেজ বাস্তবে কখনো দেখেনি। তবে তারা জানা আছে এই চুলের সম্পর্কে। বিজ্ঞানের ভাষায় এটি অ্যানাজেন্ট ফ্রেজ, এর দীর্ঘস্থায়ী রূপ। এটি কোনো
জাদুকারী বিষয় নেই, বরং জিনোট্রিক্স। এটি রিবল খেয়াল আর বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে 1%। অনেক কম মানুষেরই চুল এত লম্বা হয়। ওয়াহেজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ আনভিরের প্রাণে। ওয়াহেজকে নিজের দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আনভির ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আনভির সেই তাকানোতে ওয়াহেজের ধ্যান ভাঙে। অপ্রস্তুত হয়ে সে তাড়াহুড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। তার ভীষণ তাড়া আছে। নাস্তা করে রেডি হয়ে প্রেস মিটিংয়ে ছুটে যাওয়া হবে। এসব রোমান্টিকতার মজে থাকলে চলবে না। প্রেস মিডিয়ায় বসে আছে ওয়াহেজ। কনফারেন্স রুমটা গিরগিজ করছে সাংবাদিক আর ক্যামেরা ফ্রাংশন। বাতাসের ভারী ভাব বুঝিয়ে দিচ্ছে পরিস্থিতি কতটা থমথমে। গতকাল রাতে, অর্থাৎ তার বিয়ের রাতেই এক অধ্যাদেশ জারি করেছে, যার জন্য সারা দেশে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার বদলে চালু হয়েছে দেশীয় প্ল্যাটফর্ম। বাংলাদেশের কনস্টেল সাথে জুড়ে দেওয়া হয়েছে কড়া নির্দেশ। তা হলো 15 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। তার ভাষ্যমতে এর একমাত্র উদ্দেশ্য ডেটা বা তথ্য নিরাপত্তা, অর্থাৎ নিজেদের দেশে তথ্য নিজেদের কাছে রাখা। কিন্তু হুজুরগে বাঙালি কি আর অত পেঁচাল বোঝে? তারা ভালো মন্দর হিসাব করার চেয়েও আবেগের ভাবতে বেশি পছন্দ করে। তাই তো দেশ জুড়ে শুরু হয়েছে আন্দোলন, জ্বালাপোড়া, মারকটো, সরকার নামাও। পরিস্থিতি সামলে দিতে আজ স্বয়ং প্রেসিডেন্ট মানে ওয়াহেজ এসেছে মিডিয়ার মুখোমুখি হাতে। সাংবাদিকরা উত্তেজনায় ফুটেছে। একের পর এক প্রশ্ন আর অভিযোগিতা তার ছুটছে ওয়াহেজের দিকে। মিস্টার প্রেসিডেন্ট, এটা কি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? তরুণ প্রজন্মে কি তবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? জনগণ কি এই সিদ্ধান্ত মেনে নিয়েছে? প্রশ্নবাণের জর্জরিত মঞ্চ, অথচ ওয়াহেজ অদ্ভুত রকম শান্তি নিয়ে বসে আছে। তার চোখে কোনো ভাবস্তই নেই। সে শুধু মাথা নেড়ে সবার কথা শুনছে, প্রতিটি অভিযোগ মনে মনে মনোযোগ দিয়ে হজম করছে। ঘণ্টাখানেক ধরার চলার অভিযোগ আর প্রশ্নের ঝড় যখন কিছুটা থিতিয়ে আসে, তখন নড়েচড়ে বসে ওয়াহেজ। তো এতক্ষণ ধরে সবার কথা, সব বিশেষ গ্রসে মুখ বুজে শুনেছে। হলরুমটায় হঠাৎ পিনপতন, নীরবতা ডুবে যায়। সবাই ধীরে আগ্রহ অপেক্ষা করছে প্রেসিডেন্টের উত্তরের জন্য। ওয়াহেজ ধীরে সুস্থে স্থির ভঙ্গিতে মাইকটা নিজের দিকে টেনে নেয়। তার দৃষ্টি একবার পুরো ঘরটা স্ক্যান করে নেয়। তারপর ভরা গম্ভীরে কণ্ঠ সে বলতে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন কেন আজ আমি এখানে? গতকাল আমার কলমে এক খোঁচায় বাংলাদেশ থেকে ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটারের মতো তথাকথিত ডিজিটাল আফিম নিষিদ্ধ হয়েছে। আর তাতে আপনাদের অনেকেই ঘুম হারাম হয়ে গেছে, তাই না? রাস্তায় নেমেছেন, গলার রাগ ফুটিয়ে আমার মূর্তবাপ করেছেন। করুন, যত খুশি গালি দিন, কিন্তু মনে রাখবেন, বিষ নামাতে গেলে শরীরের একটু জ্বালাপোড়া করবেই। এই জ্বালাপোড়া সুস্থতার লক্ষ্য। আপনাকে জিজ্ঞেস করছেন, কেন এই নিষেধাজ্ঞা, কেন এই কঠোরতা? আমি পাল্টা প্রশ্ন করছি, আমরা কি ভিখারি? আমাদের কি নিজস্ব কোনো সংক্রিয়া নেই? আমাদের কোনো জনগণের ডেটা, আমাদের রাষ্ট্রের গোপন তথ্য ভিনদেশি সর্বাদে জমা থাকবে? আমরা নিজেদের মেধা দিয়ে যখন নিজস্ব প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি, তখন অন্যের দোরগোড়ায় গেলামি কেন? দশাত্বের শিকড় ভাঙতে কষ্ট হয়, আমি জানি। যুগ যুগ ধরে এই বিদেশি আলগোরিদমের দাস আমাদের মর্গে ঢুকে গেছে, কিন্তু এই শিকড় আমি রাখবো না। আপনারা হয়তো কিসের জন্য ক্ষিপ্ত হচ্ছেন? আমি কি সব কিছুই নিষিদ্ধ করে আপনাদের অন্ধ করে দিয়েছি? না, আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি বিকল্প। সেই বিকল্প ব্যবহার করুন। আপনারা তৈরি করেছেন একেবারে নতুন নিজস্ব একটি অনলাইন সুপার প্ল্যাটফর্ম, যার নাম বাংলাদেশ কন্টেন্ট। এক জায়গায় পাবেন সব সোশ্যাল ফিল্ম নিবেদন জন্য শর্ট ভিডিও, ছবি, স্টোরি শেয়ারিং আর প্রিয়জনদের সাথে দ্রুত বার্তা বিনিময় সুবিধা, সাথে ইউটিউবের মতো ভিডিও দেখতে পাবেন। এই প্ল্যাটফর্মে প্রতিটি কোড, প্রতিটি
পিক্সরোম আমাদের দেশে তরুণদের হাতে সাজানো। এখানে আমরা সর্বোচ্চ গুরু দিচ্ছি তিনটি বিষয়ে। এক, ডেটা সিকিউরিটি, আপনার তথ্য দেশের সার্ভারে থাকবে, কোনো বিদেশি বিনিময়দের হাতে নয়। ২, ইউটিউব যান প্রাইভেসি, আপনারা ব্যক্তিত্ব জীবনে সুরক্ষিত থাকবেন। ৩, আধুনিক প্রযুক্তি, যা যে কোনো নামি দামি অ্যাপের সাথে পাল্লা দিতে সক্ষম। এখানে প্রত্যেক নাগরিক নিজের মত প্রকাশ করতে পারবেন নিরাপদ, স্বাধীনতা এবং সহজভাবে। আমরা শুধু একটি অ্যাপ তৈরি করিনি, আমরা উচ্চারণ করেছি আমাদের ডিজিটাল সার্বভৌমত্ব। নতুন দরজা, আমরা কোলাবোরেশন রেখেছি। আপনারা আমাদের প্ল্যাটফর্ম থেকেও বিদেশি প্রয়োজনীয় কন্টেন্ট দেখবেন, বাইরের বিশ্ব আমাদের কন্টেন্ট দেখবে। কিন্তু পার্থক্য হলো এই দড়ি থাকবে আমাদের হাতে, কোনো দেশীয় প্রত্যু হতে নাই। এবং আমাদের আরেকটি কথাটি স্পষ্ট শুনে রাখুন, আমি 15 বছরের নিচে কোনো শিশুকে এই ডিজিটাল স্ক্রিনের আসক্তিতে ডুবতে দেব না। আমাদের নতুন প্ল্যাটফর্মে একজন ব্যক্তি একেবারেই বেশি অ্যাকাউন্ট খুলতে পারবে না, এবং শর্ত একটাই, বয়স হতে হবে 15-র ঊর্ধ্ব। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন যাচাই করেই কেবল প্রবেশিকা মিলবে। আপনারা আন্দোলনে নেমে 15 বছরের নিচে বাচ্চাদের জন্য কেবল সোসাই ব্যান করেছেন, সে কথা বলেছেন। এবারও ওদের দিকে তাকান, কি বানিয়েছে আপনারা ওদের। বিশ্বের জন্য প্রান্তে যখন কিশোরেরা ল্যাবরেটরিতে বসে মঙ্গল গ্রহে যাওয়ার শখ করেছে, তখন আমাদের বেশভাগ কিশোররা রিলস বানিয়ে কোমর দোলাচ্ছে। স্ক্রিন কন্টেন্ট গিলতে গিলতে ওদের মজক পচে পুজ হয়ে গেছে। ওরা রোবট বানাবে কি? ওরা নিজেরাই তো একদমই মগহীন রোবট হয়ে যাচ্ছে দিনকে দিন। আমি এই আত্মঘনীয় প্রজন্ম মেনে নেব না। স্কুল ব্যাগ ফোনে ফেলে হাতে স্মার্টফোন নিয়ে যারা দেশ এবং সমাজের গোল্লায় দিয়েছে, তাদের প্রশ্রয় আমি দেব না। ছাত্ররা টেবিলে থাকবে, মাঠে থাকবে মোবাইল স্ক্রিন নয়। রিলসের ক্রিকেট করতে করতে বড় হয়ে, আর একটু বড় হয়ে দেশ ছেড়ে পালানোর ধান্দা, দেশে থাকলে চুরির ধান্দা। এই কালচার আমি শোকসহ উপরে ফেলবো ইনশাল্লাহ। আপনারা আমাকে স্যালুট দেবেন কি? উল্টো চোখ রাঙাচ্ছেন। শুনে রাখুন, আমি ওয়াহেদ ইবনাস, সেই শাসন নয় যে আমাদের হাতাহাতি আশায় দেশের সার্বভৌম বিক্রি করে দেবে। বিশ্ব কি করেছে তাতে আমার কিছুই যায় আসে না, বিশ্ব গোল্লা যাক। আমি আমার দেশকে বাঁচাতে যা প্রয়োজন মনে হবে সেটাই করব। আমরা কারো তলে নাচবো না, আমরা আমাদের তালে নাচবো। বিকল্প দিচ্ছি, সেই দেশীয় প্ল্যাটফর্ম আসুন, বাংলাদেশ কন্টেন্ট এর আসুন। সেখানে শৃঙ্খলা আছে, দেশপ্রেম আছে, আমাদের মাটি সুর আছে। আর যারা এই সিদ্ধান্তে বিদ্রুপ বাক্য স্বাধীনতা বুলি আউড়ে রাস্তায় নামার সাহস দেখাচ্ছেন, তাদের আমি স্পষ্ট সাবধান করে দিচ্ছি, এটা কোনো রাজনৈতিক খেলা নয়, এটা অস্তিত্বের যুদ্ধ। আন্দোলনের নামক যদি কেউ অরাজকতা করতে আসেন, তবে মনে রাখবেন, আমি যেমন গড়তে জানি তেমন ভাঙতেও জানি। আর আগামী 1 মাসের ভেতর বাকি সাইটগুলো দ্রুত ব্যান করে দেওয়া হবে ইনশাল্লাহ। বিকল্প তৈরি হচ্ছে। দিস ইজ ওয়াহেদ ইবনাস, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আমি কোনো কৈফিয়ত দিতে আসিনি, আমি কালচার বদলাতে এসেছি। আজ থেকে যা নিষিদ্ধ তা এদেশের মাটি ও মানুষের মঙ্গলের জন্যই নিষিদ্ধ। এই সিদ্ধান্ত পাথরের উপর খোদাই করা, তা আর মুছবে না। জেগে উঠুন, দাসত্বের জিন্দেগি ছিঁড়ে ফেলুন। বাংলাদেশের জিন্দাবাদ উত্তর দিতে গিয়ে ওয়াহেদ বেশ খানিকটা সময় নেয়। প্রতিটি শব্দ মেপে মেপে ছোড়ে। তার বচনভঙ্গি এমন ছিল যা মুহূর্তের মধ্যেই উপস্থিত জনতার রক্ত গরম করে দেওয়ার জন্য যথেষ্ট। এটা কোনো সাধারণ উত্তর ছিল না, বরং ওয়াহেদ এক অত্যন্ত চতুর কৌশল কাজে লাগলো। বিশাল এক জনশক্তিকে নিজের পক্ষে টানার জন্য এমন শক্তিশালী বক্তব্যতা চেয়েও বড় কোনো হাতিয়ার আর হাতে পায় না। নিজের বক্তব্য শেষ করে সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করে, আমি আমার পক্ষ থেকে সব কিছুই পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। এখন এটা মানা বা না মানা সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের উপর। তবে এইটুকু নিশ্চিত থাকুন,
আমি আপনাদের ভালোই চাই। আশা করি সবাই নিজেদের উত্তর পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম। এইটুকু বলেই ওয়াহেদ তার কনফারেন্স শেষ করে। এরই মধ্যে কোনো তাড়াহুড়া নেই, চোখে মুখে দুশ্চিন্তা, লেন্স মাত্র নেই। সে ধীরে স্থির ভাবে সিট ছেড়ে উঠে দাঁড়ায় এবং বডিগার্ডদের কড়া নিরাপত্তা ভেতরে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে এই স্টেজ ত্যাগ করে। বন্ধুরা, নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলবে।